প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা নিয়ে শুরু করছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে তোমরা প্রথমে কয়েকটা ছবি দেখো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে একটা বিয়ারিং এর চাকার উপরে দুজন বড় মানুষ, একজন বসে আছেন আর একজন ঠেলতেছেন। এটা কিন্তু আসলে এমন এক সময়ের ছবি, হওয়ার কথা ছিল পাকা রাস্তায় নয়। আমরা যখন ছোট ছিলাম তখন এই রাস্তাগুলোতে এরকম করে এই ধরনের গাড়ি আমরা চালিয়েছিলাম। তো আজকে তোমরা যে ধরনের গাড়ি নিয়ে খেলা করো, যে ধরনের খেলনা নিয়ে খেলা করো, তার তুলনায় এটা খুবই পুরাতন এবং এখনকার তুলনায় সেটা খুব তোমাদের দৃষ্টিতে ব্যাকডেটেড। কিন্তু এই যে পূর্ণবয়স্ক দুজন মানুষ দেখতেছেন, তারা কিন্তু এই ছবিগুলো দিয়ে তাদের স্মৃতি রোমন্থন করতেছেন। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে একজন কৃষক হালের গরু দিয়ে হাল চাষ করছেন। আবার এখানে দেখো পাশাপাশি দুটো ছবি, যে একজন কৃষক লাঙ্গল দিয়ে, অর্থাৎ সনাতনী পন্থায় তোমার গরু দিয়ে হাল চাষ করছেন, জমি চাষ করছেন, আর আরেকজন আবার ট্রাক্টর কিংবা কলে লাঙ্গল যেটা বলি সেটা দিয়ে চাষ করছে। এই যে দেখো, এক সময় গরুর হাল ছিল, সেটা এখন নেই, এখন এসেছে কলের লাঙ্গল। এই যে দেখো, এখানে নারী এবং পুরুষ একসাথে মাঠে কাজ করছে। এগুলো কিসের ধারণা? এগুলো হলো আমাদের সমাজে যে পরিবর্তনগুলো হয়, সেই পরিবর্তন থেকে এ ধরনের বিষয়। হ্যাঁ, আমরা আজকে সামাজিক পরিবর্তন এই অধ্যায় নিয়ে কথা বলছি। তো সামাজিক পরিবর্তন কি, সে বিষয়টা আগে পরিষ্কার হই আমরা। সেটা হলো যে সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়। এই যে কার্যাবলী এবং যে কাঠামো, এর মধ্যে পরিবর্তনকে বোঝায়। একটু ভালো করে যদি বুঝি যে সমাজ কাঠামোটা কি, আসলে সমাজ কাঠামো বলতে সমাজের বিভিন্ন স্তরকে বোঝায়। সমাজ কাঠামো বলতে সমাজের বিভিন্ন উপকরণ, বিভিন্ন উপাদান, এগুলোকে বোঝায়। আবার সমাজে বিভিন্ন ধরনের কার্যাবলী পরিবর্তিত হয়, যেমন বিয়ে কিংবা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আকিকা, তারপরে হলো সমাজে ধর্মীয় কার্যাবলী হয়, অন্যান্য সামাজিক কার্যাবলী হয়। এই যাবতীয় বিষয়ের যে পরিবর্তন, সেগুলোকে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরিকাঠামো। এখন তোমাদেরকে আমি যে দুটো জিনিস বলবো, তার মধ্যে হলো যে মৌল কাঠামো। এই মৌল কাঠামো বিষয়টা কি? মৌল কাঠামো হলো অর্থনৈতিক কাঠামো। এই মৌল কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার যেটাকে বলে, যে সমাজের মূল কাঠামো যেটা, সেটা হলো অর্থনীতি। আর এর উপরে ভিত্তি করে যে আরেকটা কাঠামো গড়ে ওঠে, তাকে বলা হচ্ছে উপরিকাঠামো। অর্থাৎ যাদের অর্থনৈতিক কাঠামো যত শক্তিশালী, তার আইন কানুন, তার সংস্কৃতি, তার পোশাক পরিচ্ছদ, সবকিছুই তার উপর নির্ভর করে। অর্থ, একজন গরিব মানুষ তার খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ডাল ভাতেই সন্তুষ্ট, কারণ তার অর্থনৈতিক অবস্থা সেরকম, তার সংস্কৃতি সেরকম। আবার একজন ধনাঢ্য ব্যক্তি যার অর্থনৈতিক কাঠামো খুব শক্তিশালী, তিনি চিকন চালের ভাত খাচ্ছেন, আবার খুব দামি দামি মাছ, অন্যান্য দামি দামি খাবার, দামি দামি পোশাক, এগুলো পড়তেছেন। কি জন্য? তার মৌল কাঠামো ভালো। আবার এই জন্য তার উপরিকাঠামো অর্থাৎ আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি, এগুলো তার ভালো আমাদের দৃষ্টিতে, যারা আমরা মধ্যবিত্ত তাদের দৃষ্টিতে। সুতরাং সমাজের মৌল এবং উপরিকাঠামোর পরিবর্তনই সামাজিক পরিবর্তন। ভালো করে বোঝো যে অর্থনীতির পরিবর্তন, অর্থনীতির সাথে সাথে অন্যান্য উপাদানের পরিবর্তন, সবকিছু মিলিয়ে
সামাজিক পরিবর্তন। এরপরে আমরা দেখব সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়। প্রতিটি আচ্ছা, এরপরে আমরা দেখব যে সমাজ যে বাংলাদেশের সমাজ পরিবর্তনের যে উপাদান, এই উপাদানগুলোর মধ্যে আমরা প্রাকৃতিক উপাদান আছে, জৈবিক উপাদান আছে, সাংস্কৃতিক, শিক্ষা, যোগাযোগ, এ ধরনের নানা ধরনের উপাদান আছে। তো প্রথমে আমরা দেখি প্রাকৃতিক উপাদান সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে। দেখো যে করোনা, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগটা কিভাবে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সামাজিক দূরত্ব শব্দটা আমরা নতুন করে শিখলাম, আমরা মাস্ক পরা নতুন করে শিখলাম, স্যানিটাইজার শব্দটা, বারবার সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার বিষয়টা আমরা আগে থেকে জানি যে কোথা থেকে আসলে হাত ধোয়া বা কোনো কিছু ধরলে হাত ধোয়া, কিন্তু সাবান দিয়ে 20 মিনিট 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, এটা কিন্তু করোনার কারণে। এই যে এর কারণে, এই করোনার কারণে কতগুলো পরিবর্তন হয়েছে সমাজে। এই প্রাকৃতিক, আবার তোমার বন্যার কারণে সমাজে পরিবর্তন হতে পারে। কি কারণ, কি কেমন? বন্যার কারণে মানুষের নদী ভাঙ্গন হয়েছে, বাড়ি পদ্মার নদী বা বিভিন্ন নদীতে বিলীন হয়ে গেছে। ফলে কি হয়? ফলে দেখা যাচ্ছে যে তাদের জীবন জীবিকার মধ্যে এক ধরনের পরিবর্তন আসে, আর এর ফলেই সামাজিক পরিবর্তন হয়। জৈবিক উপাদান কি? জৈবিক উপাদান বৃদ্ধি বা হ্রাস, জনসংখ্যার বৃদ্ধি, হ্রাস, স্থানান্তর, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা, আবার জনগণের ঘনত্বের পরিবর্তন, জনসংখ্যার ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার সাংস্কৃতিক পরিবর্তন, একটা সাংস্কৃতিক উপাদান, যে কোনো ধরনের সাংস্কৃতিক উপাদান সমাজের মধ্যে পরিবর্তন এনে দিতে পারে। যেমন আমরা যদি বলি যে পোশাক পরিচ্ছদ এই সমাজে সংস্কৃতির অংশ। এই সংস্কৃতি পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে একদম বাহারি ধরনের পরিবর্তন এখন তোমরা দেখতে পাবে। পর্দার জন্য যে বোরখা ব্যবহার করা হচ্ছে, এই বোরখাতেও দেখবে যে বিভিন্ন ধরনের নকশা, এমন ধরনের বৈচিত্র্যপূর্ণ নকশা সে বোরকাগুলোতে, কিংবা ছেলেদের এখন ফ্রি কোয়ার্টার ব্যবহার, তারপরে হচ্ছে মেয়েদের প্লাজো নামের এক ধরনের আজব ড্রেস, এই বিষয়গুলো সব সাংস্কৃতিক উপাদানের কারণে এগুলো পরিবর্তন হচ্ছে। এরপরে যোগাযোগ, যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত সে দেশের অর্থনীতি তত উন্নত। যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান। জল, স্থল ও আকাশপথে যোগাযোগ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও প্রভৃতি, এগুলো সবকিছু সামাজিক পরিবর্তনের ভূমিকা পালন করে। যে মোবাইল ফোন, এখন যোগাযোগ এত দ্রুত হয়েছে যে তোমাকে কেউ ঠকানোরও কোনো সুযোগ নেই। একটা দোকান থেকে তুমি একটা জিনিসের দাম দেখলে, দেখে একটু বের হয়ে তুমি যে কোনো জায়গায় চেক করতে পারো, বন্ধুদের কাছে, ইন্টারনেটে, অথবা তোমার যারা জানে তাদের কাছ থেকে। কি পরিবর্তন ঘটে সমাজের ক্ষেত্রে? এই তোমার ধরো যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয় তত পণ্য সরবরাহ বেড়ে যায়, উৎপাদন বেড়ে যায়, ফলে অর্থনীতির মধ্যেও এক ধরনের পরিবর্তন হয়। আর অর্থনীতির পরিবর্তন মানেই সমাজের এক ধরনের পরিবর্তন। শিক্ষা, শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। সমাজের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। তো শিক্ষাই আসলে মূল হাতিয়ার। যতই মানুষের অর্থ থাকুক, সম্পদ থাকুক, কিন্তু কুসংস্কার দূর করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য, যাবতীয় অন্ধত্ব দূর করার জন্য শিক্ষার প্রয়োজন রয়েছে। এখন তোমরা ছবি দেখো, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখো নারী পুলিশ, নারী শ্রমিক, নারী চা পাতা সংগ্রহ করছে, নারী গার্মেন্টস শিল্পে কাজ করতেছে। এক সময় এই যে নারী যে পুলিশ, এটা 1976 সাল থেকে ক্যাডার সার্ভিসে নিয়োগ, তার আগ পর্যন্ত নারী পুলিশে খুব একটা সম্পৃক্ততা ছিল না। এখন তোমরা পুলিশ লাইন্সে আমাদের স্কুলেই মাঠেই যে নিয়োগগুলো হয়, কনস্টেবল এবং এসআই নিয়োগের পরীক্ষা, সেখানে আমরা ফিজিক্যাল যে টেস্টের ক্ষেত্রে দেখি যে নারীদের কি
আম, অংশগ্রহণের স্বতঃস্ফূর্ততা, এগুলো আমাদেরকে মুগ্ধ করে যে আর নারী পিছিয়ে পড়া নাই। এরপরে ছবি দেখো যে তোমার একজন শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করছেন, সেখানেও দেখা যাচ্ছে যে আম, সবাই মেয়ে শিক্ষার্থী। উম, তার মানে এই নয় যে শিক্ষক শুধু নারীরাই, আবার শুধু মেয়েরাই শিক্ষার্থী, তা নয়। তবে হ্যাঁ, এটা একটা মজার বিষয়, তোমরা যারা পত্রিকা পড়ো, পত্রিকা দেখো, দেখবে যে রেজাল্টের দিনে কোনো বা মেয়ের বা ছেলের ছবি নাই। রেজাল্টের দিনে মেয়েরা উৎফুল্ল, মেয়েরা প্রফুল্ল, মেয়েদেরকে দেখাচ্ছে, মনে হয় ছেলেরা পরীক্ষায় দেয়নি, পাশও করেনি। আবার যখন পরীক্ষার্থীদের পরীক্ষা দিচ্ছে এমন ছবিও আসে, তখন দেখা যায় যে মেয়েদেরকে ফোকাস করতেছে, শুধু মেয়েদের ছবি দেখায়। তো আসলে বিষয়গুলো এখনকার দিনে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার মনে হয় পরিবর্তনের ক্ষেত্রে একটু বেশি দেখানো হচ্ছে। এখানে দেখো যে কনভোকেশনের যে ড্রেস, সেটা পরে তিনজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি আমরা। এরপরে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে একটু ক্লু দিয়ে রাখলাম। এই ক্লু থেকে অ্যাডভার্টাইজ, তোমাদের যে ইয়া থাকবে, নৈর্ভিত্তিক থাকবে, কিংবা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। ধরো যে এই ধরনের এই ব্যানারটা থেকে একটা প্রশ্ন থেকে গেল, তোমরা বের করবে এই ব্যানারে কি প্রশ্ন আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী হিসাবে তোমার নারীর ছবি আমরা এর আগেও দেখেছি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে নারীর ভূমিকা। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট হিসাবে একজন নারীর ভূমিকা। এ ধরনের বিষয়গুলো আমরা চিকিৎসক, এখানে দেখো যে চিকিৎসা ক্ষেত্রে নারীদের যে ভূমিকা, একজন চিকিৎসক, নারী চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন, একজন নারী অ্যাডভোকেট কিংবা আইনজীবী, তাকে আমরা দেখতে পাচ্ছি। আবার কম্পিউটারে কাজ করার জন্য আমরা নারীদেরকে দেখতেছি। এই নারীর সামাজিক পরিবর্তনে আমরা নারীদের ভূমিকা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখি যে আমরা কর্মজীবী নারীদের, এই যে মাথায় করে বালি কিংবা রড সিমেন্ট বহন করে নিয়ে যাচ্ছে, আবার ধান কাটতেছে নারী। এখানে কারুশিল্পের সাথে নারীদের যে সম্পৃক্ততা। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা মৎস্য চাষের ক্ষেত্রেও নারীদের ভূমিকা, পশু চাষের ক্ষেত্রে নারীদের ভূমিকা। আবার এখানে দেখা যাচ্ছে যে চা পাতা সংগ্রহের ক্ষেত্রে নারীরা সম্পৃক্ত। এই যে নারীরা কি পরিবর্তন ঘটাচ্ছে, একজন নারী যখন কর্মজীবী, একজন নারী যখন শিক্ষিত, তখন তিনি তার পরিবারকে, তার সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন। ফলে কি হয়, সমাজে পরিবর্তন হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই ক্লাস উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।